শুরুতে আমরা একটা ভিডিও দেখি, তারপরে হয়তো আমি যখন লেকচার দিব তখন তোমরা ভিজুয়ালাইজ করতে পারবা ব্যাপারটা। আর যদি ভিডিও প্লে হতে বেশি প্রবলেম হয় তখন আমাকে বলবা, আমি আর ভিডিওটা প্লে করব না। Geoscience Australia provides specialist advice responding to some of Australia's most important challenges, including আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে মেইনলি অস্ট্রেলিয়ার কিছু মাইনিং ফিল্ড যদি আমি বলি, বা হচ্ছে মিনারেল ফিল্ড, এটার উপর বেস করে বানানো হয়েছে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে কথাগুলো শুনো বা যেই সিনারিওগুলো দেখাচ্ছে এগুলো একটু বোঝার চেষ্টা করো। Understanding Australia's vast mineral, energy and groundwater resources. We're undertaking new research across Northern Australia to map potential resources buried deep below the Earth's surface. Australia's vast mineral wealth is still concealed underground. Around 80% of our landscape is underexplored. New geoscience information, tools and methods are required to unlock Australia's hidden resource wealth. Geoscience Australia carries out a number of geophysical surveys to investigate where resources are hosted underground. One technique used to identify mineral and groundwater resources is airborne electromagnetic, or AEM, surveys. Through the Exploring for the Future program, Geoscience Australia completed the world's largest AEM survey in the Northern Territory and Queensland. This type of survey is commonly used by industry to aid in mineral and groundwater exploration. An aircraft fitted with special equipment collects data from its sensors that image several hundred metres below the Earth's surface. The data is analysed into a 3D environment to better understand the geology of the survey area. When integrated with other data sets, it can reveal the location of potential mineral formations and map groundwater resources that can support communities, industries, and the environment. The results show conductive units that could indicate the presence of mineral deposits, such as nickel and other commodities. This provides explorers new insights and target areas for further investigations. New geoscience data and knowledge increases confidence in exploration investment, helping to grow Australia's resources sector and create more jobs for all Australians. Discover more about exploring for the future on our website, ga.gov.au/. আচ্ছা, এই মানে আমি যদি দেখি ভিডিওতে একটা অ্যানিমেশন দেখানো হয়েছে যে তোমার একটা হেলিকপ্টার বলো বা এয়ারক্রাফট যদি বলি, তার মধ্যে একটা ট্রান্সমিটার এন্ড হচ্ছে রিসিভার ট্রেড করা আছে, এবং সেখানে ট্রান্সমিটার থেকে মেইনলি ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল পাঠানো হয় বা সাবসারফেস পর্যন্ত দেওয়া হয়, এবং সাবসারফেসের অনেকখানি ডেপথ পর্যন্ত 40 to 60 মিটার পর্যন্ত কিছু ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল পাস হয়। এবং এই সিগন্যালের ফলে মেইনলি ইলেকট্রোম্যাগনেটিক এই মেথডটার নাম তো ইলেকট্রোম্যাগনেটিক সার্ভে। তো এখানে মেইনলি যেটা করা হয়, তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করা হয় বা ক্রিয়েট করা হয়। তো আমরা তো জানি যে ধরো, আচ্ছা আমরা কি ফ্যারাডের যে ল আছে, ফ্যারাডের ল অফ ইন্ডাকশন, সেটা কি আমরা জানি? বা এটা তো পড়ে আসার কথা তোমাদের। কেউ কি আমাকে একটু বলতে পারবে যে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশনটা কি ছিল, বা মনে আছে কিনা কারো? বা ফ্যারাডের লটা কি কারো মনে আছে? কেউ বলতে পারবে কি ছিল? কোন তড়িৎ ক্ষেত্রের ভিতর দিয়ে যদি চুম্বক যাওয়া করে তাহলে সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ উৎপন্ন হবে, মানে হ্যাঁ ঠিক আছে, এরকম টাইপের। হ্যাঁ এটাই ঠিক আছে, মানে এটাই বেসিক মেইনলি এটার, যে ধরো মানে কোন একটা কন্ডাক্টর, ঠিক আছে, একটা কন্ডাক্টরের মধ্যে যদি আমি ইলেকট্রিসিটি ফ্লো না করাই তাহলে তো তার মধ্যে আপনি ইলেকট্রিসিটি প্রডিউস করবেন। আমার অবশ্যই একটা ইলেকট্রিক্যাল ফোর্স বা ইলেকট্রিসিটি প্রডিউস করা লাগবে, তারপরে না
সে ফ্লো করবে কন্ডাক্টরের মধ্য দিয়ে। তো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে আমি যদি একটা ম্যাগনেটিক ফিল্ড পাস করাই, বা আমি যদি বলি যে হচ্ছে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনিটিউডটা বা যদি আমি বলি ভ্যালুটা এবং ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, এই ধরনের কোনো ম্যাগনেটিক ফিল্ডে যদি আমি একটা কন্ডাক্টরকে রাখি বা কন্ডাক্টর এক্সপোজ করি, তাহলে ওই কন্ডাক্টরের মধ্য দিয়ে ওই চেঞ্জিং যে ম্যাগনেটিক ফিল্ড আছে তার কারণে ওই কন্ডাক্টরের মধ্য দিয়ে আমি যদি বলি কারেন্ট বা ইলেকট্রিসিটি ইনডিউস হয় বা যদি বলি প্রডিউস হয়। বুঝা গেছে? ফ্যারাডের ল থেকে তো আমরা এটাই জানি। তো এখানে মেইনলি ফ্যারাডের লটা কাজে লাগিয়ে, বা আমি যদি বলি এখানে মেইনলি ফ্যারাডের লটাই যেটা কাজ করছে, যে আমি একটা ট্রান্সমিটার, সে কি করে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, দেন যে ম্যাগনেটিক ওয়েভটা আছে বা সিগন্যালটা আছে সেটা কোথায় পাস করে? সাবসারফেসের মধ্যে পাস করে। এখন আমরা তো জানি আমাদের যদি আমি বলি ইলেকট্রোম্যাগনেটিক মেথডের তোমার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমি মেটাল মিনারেল বা মেটাল অবজেক্ট গুলা আইডেন্টিফাই করব। তো আমি তো জানি যে মেটালিক যে মিনারেল আছে তারা অবশ্যই কন্ডাক্টিভ, আয়রন বলো বা নিকেল বলো, এই ধরনের হাই কন্ডাক্টিভ যেই ম্যাটেরিয়াল গুলো আছে। তো এই ধরনের যদি কোনো ম্যাটেরিয়াল, অবশ্যই কি ম্যাটেরিয়াল? কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল যদি সাবসারফেসে থাকে, আমি যেটা বললাম শুরুতে, ট্রান্সমিটার থেকে আমি কিছু ম্যাগনেটিক ওয়েভ বা ম্যাগনেটিক সিগন্যাল পাস করব। তো ম্যাগনেটিক ফিল্ড বা যদি বলি একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, যেটা কি টাইমের সাথে ভ্যারি করবে। চেঞ্জিং এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন পাস করবে তখন একটা কারেন্ট প্রডিউস হবে। কোথায়? যে কন্ডাক্টিভ বডিটা আছে সাবসারফেসে। এখানে কন্ডাক্টিভ বডিটা কি? যে কত ধরনের মেটালিক মিনারেল হতে পারে বা মেটাল অবজেক্ট হতে পারে বা যেই কোনো ধরনের কন্ডাক্টিভ বডি হতে পারে। এখন যদি এরকম হয় যে নন কন্ডাক্টিভ বডি, সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো ধরনের ইলেকট্রিক কারেন্ট পাস হবে, মানে প্রডিউস হবে না। ঠিক আছে? তার মানে আমার মেইনলি হাই কন্ডাক্টিভ যে এরিয়াগুলা বা হাই কন্ডাক্টিভ মিনারেল ডিপোজিটেই আমি এই ইলেকট্রোম্যাগনেটিক যেই মেথডটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারবো। তো মেনলি এটাই ফ্যারাডের ল তো আমরা সবাই জানি এবং তোমরা বলতে পারলা সুন্দর মতো, তার মানে হচ্ছে এটা তোমাদের জন্য ইজি হবে এই ইলেকট্রোম্যাগনেটিক যে মেথডটা, এটা বোঝার। বাকি মানে বাকিটা একদম সিম্পল। ঠিক আছে? আচ্ছা, তো শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক বা ইএম সার্ভে, যে সার্ভেটা এটা হচ্ছে তোমার মানে আমি গ্রাউন্ডে থেকেও করতে পারি বা এয়ারবর্ন, এটা হচ্ছে এয়ার থেকে, যেটা আমি ভিডিওতে দেখালাম যে একটা এয়ারক্রাফট ইউজ করে আমরা করতে পারি, যেমন রিমোট এরিয়া। আচ্ছা, একদম প্রথম ক্লাসে তোমরা কেউ একজন কোয়েশ্চেন করেছিলা যে হচ্ছে আমি কি এই ধরনের ইলেকট্রিক্যাল মেথড গুলা যে রিমোট এরিয়া আছে কিনা সেখানে করতে পারবো কিনা। হ্যাঁ, এই ধরনের রিমোট এরিয়া বলতে আমরা কি বুঝি? ধরো কোনো স্নোফল হচ্ছে অনেক বেশি বা অনেক বেশি রেইনি এরিয়া গুলা বা বৃষ্টিপাত হচ্ছে অনেক বেশি, এই ধরনের এরিয়া গুলাতে আমরা তো ওভাবে প্রেজেন্ট থেকে ম্যানুয়ালি কাজ করতে পারবো না। বাট ইলেকট্রিক্যাল মেথড গুলো আমি যদি একবার সেট আপ করে দিয়ে আসি, আমার যে ইকুইপমেন্ট গুলো লাগছে সেই ইকুইপমেন্ট গুলো যদি আমি ওভাবে সেট আপ করে দিই, বা যদি যেসব মেথড এয়ারবর্ন আছে, যে হেলিকপ্টার থেকে আমি কাজ করতে পারতেছি, এই ধরনের যেই মেথড গুলা, এগুলো আমি রিমোট এরিয়াতেও করতে পারবো। তো ইলেকট্রিক মেথড বলতে রেজিস্টিভিটি মেথড বা সেলফ পটেনশিয়াল মেথড, এই টাইপের মেথড গুলো মেইনলি আমি তো তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে ইকুইপমেন্টটা আমি সেট করে দিয়ে আসবো, দেন আমি ঘরে বসে মানে আমার জাস্ট অফিস রুমে বসে বা ল্যাবে বসে আমি সফটওয়্যারের থ্রুতে কাজ করতে পারতেছি, কারণ তারা কিন্তু আমাকে ডাটা অনবরত ডাটা দিচ্ছে, ওইভাবেই ইকুইপমেন্ট গুলো সেট আপ করা। তো এই ধরনের রিমোট এরিয়ার ক্ষেত্রেও ইলেকট্রিক্যাল মেথডটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? আর মেইনলি দেখবা যে মিনারেল ডিপোজিট গুলা বা হচ্ছে যে ভ্যালুয়েবল মিনারেল বা ডিপোজিট গুলা, এগুলো হচ্ছে মেইনলি দেখা যায় হচ্ছে এরকম রিমোট এরিয়াতেই বেশি আছে। যেমন অস্ট্রেলিয়া, যেটা আমি দেখালাম অস্ট্রেলিয়ার একটা ভিডিও, যে অস্ট্রেলিয়াতে এখনো 80% যে মিনারেল ডিপোজিট বা রিসোর্স গুলা, ওই ডিপোজিট গুলো এখনো আন্ডারগ্রাউন্ডেই আছে, মানে এখনো পর্যন্ত ওদের মানে এক্সপ্লোরেশনও করা হয়নি বলা যাচ্ছে আর কি। তো ওইটা এক্সপ্লোরেশনের কাজ হচ্ছে। তো আচ্ছা, আমরা তাহলে ইলেকট্রোম্যাগনেটিক মেথডটা শুরু করি। যেটা বললাম প্রথমে, যে আমি গ্রাউন্ড বেসও করতে পারবো, এয়ার বেসও করতে পারবো, মানে এয়ার থেকে আমি হেলিকপ্টারের থ্রুতেও কাজ করতে পারবো। ঠিক আছে? তো এই মেথডটা মেইনলি ইলেকট্রিক্যাল সব মেথড, আমি বললাম যে ইলেকট্রিক্যাল সব মেথড আমাকে সাবসারফেসের
ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা সাবসারফেসে যে ম্যাটেরিয়ালটা আছে বা মেটালিক যে অবজেক্টগুলো আছে তাদের লিথোলজি বলো বা ফিজিক্যাল প্রপার্টি মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাই আমাদেরকে প্রোভাইড করবে। এবং এর থ্রুতে আমরা কোন ধরনের মেটাল আছে বা কোন ধরনের মিনারেল ডিপোজিট আছে এই ধরনের সাবসারফেস যে রিসোর্সগুলা ওই রিসোর্সগুলা আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, এটা গেল আমি যদি বলি পেট্রোলিয়াম অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে যে আমার যেই ফোকাসটা সেটা। এছাড়াও ধরো তুমি কোনো কনস্ট্রাকশনের কাজ করবা বা কোনো ধরনের অনেক বড় ফ্যাক্টরির কোনো কাজ করবা, তো দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন করার আগে আমাকে ওই লোকেশনটা সম্পর্কে মানে লোকেশনটা নিয়ে ভালো একটা রিপোর্ট বানাতে হবে এরকম, বা তার আন্ডারগ্রাউন্ডে আদৌ কোনো কিছু আছে কিনা এরকম। ধরো অনেক পাইপলাইন যায়, বিশাল পাইপলাইন যেতে পারে বা মেটাল কোনো কনস্ট্রাকশন কাজ আগে হয়েছিল, এই ধরনের যদি যে অবজেক্টগুলা মাটির নিচে থেকে যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে থেকে যাচ্ছে, ঠিক আছে, তো আমাকে দেখা যাচ্ছে এগুলো তুলে আনতে হবে। সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ধরনের মেটাল অবজেক্টও আমি এই ইলেকট্রিক্যাল মেথড বা জিওফিজিক্যাল মেথডের থ্রুতে কিন্তু আইডেন্টিফাই করতে পারি। মানে সার্ভিং যেটা আমি বলি আর কি, শুধুমাত্র যে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার বা মাইনিং ইঞ্জিনিয়াররাই এই মেথডগুলো কাজে লাগাচ্ছে তা কিন্তু না, সব সেক্টরেই আমার এই ধরনের মেথড লাগবে বা লাগতেছে। ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা স্লাইডটা তো দেখা যাচ্ছে? আচ্ছা ম্যাম সব সেক্টর মানে কেমন হতে পারে সেক্টরগুলো? সব সেক্টর বলতে হচ্ছে মানে যে সেক্টরে তোমার কাজে লাগতেছে। তুমি ধরো তুমি একটা বাড়ি বানাবা তোমার নিজের জন্য, ঠিক আছে, তখন ওই মাটি বা সয়েলটা তোমার টেস্ট করা লাগছে। এখন ওই সয়েলের মধ্যে ধরো অনেক আগে কনস্ট্রাকশনের কাজের কারণে বা কোনো না কোনো রিজন ওখানে কোনো পাইপলাইন রয়ে গিয়েছে। পাইপলাইন আমি একটা স্পেসিফিক এক্সাম্পল বলছি মেটালের। ধরো কোনো মেটাল অবজেক্ট আছে, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে ফার্দার এই অবজেক্টটা তোমার প্রবলেম করতে পারে বাড়ির স্ট্রাকচারে বা কনস্ট্রাকশনের কাজে। তোমাকে কি করতে হবে, মাটির নিচ থেকে বা আন্ডারগ্রাউন্ড থেকে ওই অবজেক্টগুলো তো তুলে আনতে হবে। তো এই ধরনের অবজেক্ট ডিটেক্ট করার জন্য বা হচ্ছে তোমার আইডেন্টিফাই করার জন্য কিন্তু এই মেথডগুলো ইউজ হয়। এটা বলতেছি মানে সব সেক্টর বলতে মানে যে কোনো সেক্টরে যখন তোমার কাজে লাগবে মানে দরকার এই মেথডগুলো ইউজ হয়। নট স্পেসিফিক পেট্রোলিয়াম বা মাইনিং ইঞ্জিনিয়ারদের জন্য এটা জরুরি তা না। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি ম্যাডাম। এরকম আর কি। ঠিক আছে, তো এখানে একটা লাইন আছে, স্লাইডটা যদি দেখো যে the higher the conductivity the more current will flow in the earth for a given electrical field strength। আচ্ছা, the higher the conductivity মানে হচ্ছে আমি যদি বলি যে তোমাদের তো ভিডিওতে আমি দেখালাম যে একটা হেলিকপ্টার থেকে আমি ট্রান্সমিটারের থ্রুতে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল পাস করতেছি বা একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছি। ম্যাগনেটিক ফিল্ড যখন আমি ক্রিয়েট করি সেখানে একটা কি হবে, কারেন্ট ইনডিউস হবে, ইলেকট্রিক্যাল কারেন্ট ইনডিউস হবে। তো ইলেকট্রিক্যাল কারেন্টটা তখনই ইনডিউস বা প্রডিউস হবে যখন কি থাকবে সাবসারফেসে কোনো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল থাকবে। আচ্ছা এই ফিগারটা যদি দেখো, ধরো এটা একটা সারফেস, এটা হচ্ছে একটা সারফেসে আমি অলরেডি একটা ট্রান্সমিটার ইনজেক্ট করে দিয়েছি বা ট্রান্সমিটার এবং রিসিভার তোমার অলরেডি আমি এখানে সেট আপ করে দিয়েছি। তো ট্রান্সমিটার থেকে আমি কিছু মানে ট্রান্সমিটার থেকে না মানে ট্রান্সমিটার থেকে মেইনলি আমি একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করলাম। ঠিক আছে, এই যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতেছি সেখান থেকে আমার কিছু কারেন্ট প্রডিউস হচ্ছে। ধরো এখানে কিছু কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল আছে, সাপোজ আয়রন রিচ কিছু ম্যাটেরিয়াল আছে বা ধরো নিকেল, স্পেসিফিক ভাবে আমি নিকেল ধরলাম, নিকেল আছে মেটাল হিসেবে। এখানে মেটাল বলতে তোমার মিনারেল ডিপোজিট হিসেবে নিকেল আছে, নিকেল তো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। তো এই নিকেলের মধ্য দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ডের কারণে কিছু কারেন্ট পাস হবে এবং এইখানে কারেন্ট পাস হওয়ার কারণে একটা সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। ঠিক আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড তো আমি ট্রান্সমিটারের থ্রুতে প্রডিউস করলাম বা ট্রান্সমিটারের থ্রুতে আমি ম্যাগনেটিক ওয়েভটা পাঠাচ্ছি, পাস করছি এবং তার ফলে কিছু কারেন্ট ইনডিউস হবে। কেন? কারণ এখানে কিছু নিকেল আছে, নিকেল হচ্ছে হাই কন্ডাক্টিভ এবং এই নিকেলের মধ্য দিয়ে যখন কারেন্ট পাস হবে এইখানে আরেকটা সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। মানে আমরা তো জানি ফ্যারাডের লটা জানি, বা আমরা যদি বলি যে ম্যাগনেটিক ফিল্ড যেখানে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড আছে সেখানে অনবরত হচ্ছে কারেন্ট ইনডিউস হয়, দেন কারেন্ট যখন প্রডিউস হচ্ছে বা কারেন্ট ফ্লো করে সেখানে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। তো এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে এবং এখান থেকে যে সিগন্যালটা আসবে সেই সিগন্যালটা আমি রিসিভারে রিসিভ করছি। ঠিক আছে, তো মেইনলি এটাই হয় ইলেকট্রোম্যাগনেটিক যে মেথডটা, সেখানে এইরকম একটা ওভারঅল সিনারিও আসে
ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ বলো। ম্যাম আমরা তো জানি মানে কারেন্ট যখন ফ্লো হয় তখন চুম্বক একটা এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড আগে দিব নাকি কারেন্টটা আগে দিব? না, এখানে যেটা করব সেটা হচ্ছে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড আগে ক্রিয়েট করব। জি আমি ম্যাডাম। শুরুতে ছিল তুমি যে আমি ফ্যারাডের ল নিয়ে কথা বললাম। জি ম্যাডাম ছিলাম। ফ্যারাডের লটা কি ছিল বলো তো? ম্যাডাম ফ্যারাড তো বলেছিল যদি কোনো মানে তড়িৎ প্রবাহ দিয়ে কারেন্ট ফ্লো হয় তখন ম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হবে। হ্যাঁ, এবং তার আরেকটা ল আছে, ফ্যারাডের ল অফ ইন্ডাকশন, যেটা সেটা হচ্ছে তোমার, তুমি একটা যদি চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডে একটা কন্ডাক্টর এক্সপোজ করাও, সাপোজ এটা একটা ম্যাগনেটিক, সরি, যদি ফিগারটা আমি বলি যে এখানে ট্রান্সমিটারের থ্রুতে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড কি করলাম, প্রডিউস করলাম। ওকে, এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিকেল, যেটা নিকেল না, আমি যদি বলি একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল বা কন্ডাক্টিভ অবজেক্ট সে এক্সপোজড হচ্ছে বা কন্ডাক্টিভ অবজেক্ট আসতেছে, তখন কিন্তু তার মধ্যে দিয়ে কারেন্ট ইনডিউস হবে। এটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইন্ডাকশন, যে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডে একটা কন্ডাক্টর এক্সপোজ করাই তাহলে সেই কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রডিউস হয়। তো ইলেকট্রোম্যাগনেটিকে যেটা হয় সেটা হচ্ছে আমি ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করব বা প্রডিউস করব, এই ম্যাগনেটিক ফিল্ড যখন চেঞ্জ হচ্ছে এটা, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু কনস্ট্যান্ট না, ম্যাগনেটিক যে ফিল্ডটা সেটা হচ্ছে টাইম ভ্যারিং, মানে টাইমের সাথে সাথে সেটা চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জের কারণে তোমার কন্ডাক্টিভ যে রকটা আছে তার মধ্যে ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো করতেছে। বুঝতে পারতেছি, মানে এখানে আগে ম্যাগনেটিক, ম্যাডাম ওই কারেন্ট ফ্লো করার কারণে তো আরেকটা চৌম্বক ক্রিয়া তৈরি হবে। হ্যাঁ এটা তো বললাম, এই যে দেখো কারেন্ট ফ্লো করার কারণে আরেকটা চৌম্বকীয় তৈরি হবে, সেকেন্ডারি, যেটা একটা আমি প্রাইমারি যেটা আমি ইনিশিয়ালি দিচ্ছি, ঠিক আছে, দেন কারেন্ট ফ্লো হচ্ছে, দেন আমি সেকেন্ডারি আরেকটা ফিল্ড পাচ্ছি, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি। এই ম্যাগনেটিক ফিল্ডের যে অ্যামপ্লিটিউডটা বা এই ম্যাগনেটিক ফিল্ডটাই আমার রিসিভারে ডিটেক্ট হবে। জি ম্যাডাম বুঝতে পারছি। হ্যাঁ, এটাই, তোমরা যেহেতু বেসিকটা নিজেরাই বলে দিচ্ছ যে ম্যাম একটা চৌম্বক ক্ষেত্র বা যদি বলি ম্যাগনেটিক ফিল্ডের কারণে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হওয়ার কারণে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে, তো এখানে মেইনলি এটাই করা হইতেছে যে আমি প্রাইমারি একটা ম্যাগনেটিক ফিল্ড দিব, সেখান থেকে আমার কারেন্টটা ফ্লো হবে কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে, দেন কারেন্ট ফ্লো হওয়ার কারণে আমি একটা সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ড পাবো। এই ম্যাগনেটিক ফিল্ড বা যদি আমি বলি এই ম্যাগনেটিক ওয়েভটাই বা সিগন্যালটাই আমার কোথায় ডিটেক্ট হবে, রিসিভারে ডিটেক্ট হবে। ক্লিয়ার? এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকের মেইন প্রিন্সিপাল। এখন ধরো আমার সব ঠিক আছে, এরকম একটা সেটআপ আমি ঠিক আছে, বাট এখানে কোনো কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল নেই, নন কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল আছে, বা ধরো এরকম কিছু রক আছে বা সয়েল আছে যার মধ্যে দিয়ে কারেন্ট পাস করে না বা ওরা কন্ডাক্টিভ না, সেই ক্ষেত্রে কি এই ধরনের মেথড কোনো কাজে আসবে বা আমাকে কোনো ধরনের হেল্প করতে পারবে? কি মনে হয়, মানে এখানে কি না। না, এখানে কোনো এই মেথডটা কাজ আসবে না, কারণ এটার মেইন ফোকাস তো হচ্ছে আমার কারেন্ট পাস করাতে হবে, ঠিক আছে। বাট মেইনলি ইলেকট্রিক্যাল মেথড গুলো কিন্তু আমি শুরু থেকে বলতেছি মেটালিক অবজেক্ট বা মেটালিক মিনারেলের ক্ষেত্রে কাজে লাগে। মেইনলি যে মেটালিক মিনারেল ডিপোজিট আছে সেটা এক্সপ্লোরেশনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেথড গুলো আমার মেইনলি কাজে আসে। কন্ডাক্টিভ না হলে তো আমার মানে আমার কারেন্ট পাস হবে না, কারেন্ট ছাড়া তো আমি এখানে কোনো কাজ করতে পারতেছি না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যতটা হাই কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল হবে, ধরো নিকেল, কিন্তু আমি নিকেলের কথা বারবার কেন বলতেছি, নিকেলের কন্ডাক্টিভিটি অনেক বেশি, এজন্য। তো এই ধরনের যত কন্ডাক্টিভিটি বাড়তে থাকবে আমার এই যে কারেন্টটা যে ফ্লো হচ্ছে এই ফ্লোটা বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মানে এই স্লাইডটাতে হচ্ছে আমি যদি ফিগারটার কথা বলি এটাই বলা হয়েছে, এবং মানে যে এই মেথডে কি করা হয়, একটা ট্রান্সমিটার ইউজ করা হয়, ট্রান্সমিটার কি করে একটা টাইম ভেরিং প্রাইমারি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, এই ম্যাগনেটিক ফিল্ডটা আবার কি করে, সে হচ্ছে কন্ডাক্টিভ রকের মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল কারেন্টটা ইনডিউস করায়, তো ইলেকট্রিক্যাল কারেন্ট ইনডিউস হওয়ার ফলে এই ইলেকট্রিক্যাল কারেন্টটা কন্ডাক্টিভ রকের মধ্যে ফ্লো করে, এবং এই ফ্লো এর কারণে দেন এগেইন একটা সেকেন্ডারি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, যে ফিল্ডটা কি রিসিভার অ্যান্টেনাতে গিয়ে ডিটেক্ট হয়। আচ্ছা, তো এরপরের স্লাইডেও সেম এই কথাগুলো মানে ডিটেলসে বলা আছে আর কি, যে ফার্স্ট অফ অল তুমি একটা কি বলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করাবা, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবা, দেন সেকেন্ডারি একটা তোমার কি বলে এটাকে পাবা, ম্যাগনেটিক ফিল্ড পাবা, এবং সেকেন্ডারি যে ম্যাগনেটিক ফিল্ডটা সেখানে তোমার অ্যামপ্লিটিউডটা একটু কম আসে। আচ্ছা, ঠিক আছে, এখন আমি একটু যদি মানে ফ্লো ডায়াগ্রাম যদি বলি, সেখানে দেখো মানে ফার্স্ট স্টেপ ওয়ানে কি হচ্ছে,
আচ্ছা, এখানে স্লিংগ্রাম বলতে তোমার হচ্ছে, আচ্ছা স্লিংগ্রামের নাম তোমরা কখনো শুনেছো আগে, বা বলতে পারবে এটা কি? ফিগারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ইয়েস ম্যাম। জি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে স্লিংগ্রামটা হচ্ছে তোমার ট্রান্সমিটার আর রিসিভারের একটা পেয়ার, বা এটা একটা ইনস্ট্রুমেন্ট। আমরা যদি বলি এটা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক মেথডে ইউজ হওয়া একটা ইকুইপমেন্ট। তো এই স্লিংগ্রামে হচ্ছে তোমার একসাথে পেয়ার হিসেবে তোমার একটা ক্যাবেলের দুই পাশে বা ওইভাবে কানেক্টেড করা থাকে একটা ট্রান্সমিটার, এবং ট্রান্সমিটারের সাথে একটা রিসিভার কানেক্ট করা থাকে। এটা ওভারঅল একটা সেটআপ হচ্ছে একটা ইকুইপমেন্ট, যেটার নাম হচ্ছে স্লিংগ্রাম। তো আমি যদি বলি যে একটা স্লিংগ্রাম যখন আমি কি করতেছি, দেখো এটা যদি বলি গ্রাউন্ড আমি একটা স্লিংগ্রাম, বা আমি যদি বলি নরমালি যদি বলি ইজি করে বলার জন্য যে একটা ট্রান্সমিটার এবং রিসিভার আমরা সেট করছি। সেট করার পরে কি হচ্ছে যে কি করেও একটা ইলেকট্রোম্যাগনেটিক কারেন্ট সে জেনারেট করে। মানে ইলেকট্রোম্যাগনেটিক কারেন্টটা কিভাবে জেনারেট করতেছে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে দেন কারেন্ট জেনারেট করছে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে কারেন্ট জেনারেট করছে, দেন কি হচ্ছে স্টেপ 2 তে, ইফ দ্য লেয়ার ইজ কন্ডাক্টিভ, ঠিক আছে, ধরো এই লেয়ারটা কন্ডাক্টিভ, সাপোজ যদি কন্ডাক্টিভ হয়, কোন লেয়ারটা, সাবসারফেসের লেয়ারটা মেইনলি কন্ডাক্টিভ হলেই আমার যে ট্রান্সমিটারের থ্রু আমি যে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করেছি, বা যদি বলি যে আমি একটা কারেন্ট ইনডিউস করার যে স্টেপটা নিচ্ছি, কন্ডাক্টিভ হলেই কিন্তু সেখানে কারেন্ট প্রডিউস হবে। তো আচ্ছা, সেকেন্ডারি মানে এখানে যে কারেন্টটা প্রডিউস হয় আমরা এটাকে এডি কারেন্ট বলি। তোমরা কি এডি কারেন্ট পড়ে এসেছো আগে? আমার ঠিক মনে নেই যে আমি আসলে এইচএসসি লেভেলে আমি এডি কারেন্ট নিয়ে পড়াশোনা করেছি কিনা, বাট তোমাদের কি মনে আছে মানে এডি কারেন্টটা কি, বা তোমরা পড়েছো এটা এডি কারেন্ট? আচ্ছা, এডি কারেন্টটা মেইনলি কিছুই না, বাংলা, হ্যাঁ টার্মটা নতুন। আচ্ছা, এডি কারেন্টটা হচ্ছে মেইনলি এই যে আমরা এতক্ষণ যেটা পড়লাম না, যে ট্রান্সমিটার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, ম্যাগনেটিক ফিল্ড কন্ডাক্টিভ বডিতে কি ক্রিয়েট করে, ইলেকট্রিসিটি ক্রিয়েট করে বা কারেন্ট ক্রিয়েট করে। এই যে সেকেন্ডারি কারেন্টটা, ঠিক আছে, বা মেইনলি যদি বলি কন্ডাক্টিভ বডিতে যে কারেন্টটা ইনডিউস হচ্ছে বা যে কারেন্টটা আমরা পাচ্ছি প্রডিউস হচ্ছে, এটাকেই বলা হচ্ছে এডি কারেন্ট। ক্লিয়ার? বা যদি ফ্যারাডের লটা তোমরা আবার মনে করো যে একটা কন্ডাক্টরকে যদি আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে এক্সপোজ করাই, তখন যে কারেন্টটা মানে প্রডিউস হয়, ঠিক আছে, ওই যে কারেন্টটা প্রডিউস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে, সেই কারেন্টটাই মেইনলি এডি কারেন্ট। এখন মনে থাকবে এটা? ইলেকট্রোম্যাগনেটিক মেথডের ক্ষেত্রে হ্যাঁ, এডি কারেন্টটা হচ্ছে তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডের থ্রুতে আমি যে কারেন্টটা কন্ডাক্টিভ বডিতে প্রডিউস করতেছি, এটাই হচ্ছে এডি কারেন্ট, ঠিক আছে। দেন কি করা হয়, আমি তো এডি কারেন্ট বা এডি কারেন্টের থ্রুতে যে ম্যাগনেটিক ফিল্ডটা, এটাই কিন্তু আমি মেজার করি বা আমার রিসিভারে কিন্তু এটাই ডিটেক্ট হয়। দেন কি করা হয়, আমি যেই ম্যাগনেটিক ফিল্ডটা ফার্স্ট অফ অল যেই অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড যেটা ছিল, এবং সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনিটিউড আমি পাবো বা অ্যামপ্লিটিউড যদি বলি আমরা পাবো, দুইটার মধ্যে কম্পেয়ার করা হয়, বা বলা যায় যে দুইটা সাব কি বলে, হ্যাঁ কম্পেয়ারই করা হয় মেইনলি। কম্পেয়ার করে দেন কি পরিমাণ চেঞ্জ হচ্ছে বা অ্যামপ্লিটিউড কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, বা এই যে ওভারঅল যে আমি একটা ইয়া পাবো, মেজারমেন্ট পাবো, সেটাই মেইনলি তোমার ডিটেক্ট করতেছে যে কি পরিমাণ আসলে এডি কারেন্ট সাবসারফেসে প্রডিউস হচ্ছে, বা কি পরিমাণ কারেন্ট মেইনলি কন্ডাক্টিভ বডিতে প্রডিউস হয়েছিল, বা তোমার যদি বলি ইলেকট্রিক্যাল কারেন্টের যে ম্যাগনিটিউডটা সেটা মেইনলি পাওয়া যায়, ঠিক আছে। তো মেইনলি এই এডি কারেন্টের যে এই এডি কারেন্টটা যে ফার্স্ট যদি আমি বলি যে এডি কারেন্ট যেটা, এই এডি কারেন্টের কিন্তু মেজারমেন্টটা বা এই ডিটেকশন অফ এডি কারেন্টটাই কিন্তু রিপ্রেজেন্ট করে যে হচ্ছে সাবসারফেস বডিতে কি পরিমাণ কন্ডাক্টিভ রক আছে বা কি ধরনের কন্ডাক্টিভ রক আছে, ঠিক আছে। মানে এটা আমি আগে যে কথাগুলো বলে এসেছি সেটার একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে। তো এক্সামে যদি তোমাদের এই ধরনের মেথড আসে, এখানে তো অনেক কালারফুল করে দেওয়া, বাট তোমরা ট্রাই করবে এই ধরনের একটা ফ্লো ডায়াগ্রাম দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেওয়া। মানে তোমরা তো জানো যে কিভাবে আসলে মার্কস পাওয়া লাগে। এখন তুমি ধরো আমি আগে যেভাবে দেখিয়ে এসেছি স্লাইডে লাইন বাই লাইন একদম মানে এস এর মতো করে বর্ণনা করে দেওয়া, বাট এর থেকে দেখো যখন একটা ফ্লো ডায়াগ্রাম আমি দেখাচ্ছি সেটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগতেছে বা দেখতে বেশি ইনফরমেটিভ লাগতেছে, ঠিক আছে। তো তোমরা ট্রাই করবে ভেবে, মানে এক্সামে যেটা ট্রাই করবে এটা একটা ট্রিক্স, যে ধরো বেশি বেশি ফিগার বা ফ্লো ডায়াগ্রাম এরকম, আমরা হয়তো সব জায়গায় ফিগার দেখাচ্ছি না বা ফ্লো ডায়াগ্রাম দেখাচ্ছি না, বাট তুমি কিন্তু চাইলে একটা স্টেপকে সুন্দর ফ্লো ডায়াগ্রাম আকারে লিখতে পারো, ঠিক আছে।
তো এই ধরনের ট্রিক্স গুলো কাজে লাগাবা একটু। এখানে কিন্তু সময়টাও অনেক মানে কম লাগে, আমার কাছে মনে হয় যে টাইম কনজিউমিং কম হয়, আর তোমার প্রেজেন্টেশনটাও সুন্দর হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি আমার কথা? ইয়েস ম্যাম। জি ম্যাম। এখন তোমরা বলতে পারো যে আমরা সেম লিখতেছি বাট নাম্বার কেন ভিন্ন পাচ্ছি, যদিও এখানে তো তোমার মার্কস দেখার কোনো ওয়ে নাই, বাট নিজেরা কিন্তু তুলতে পারো মার্কস ওখান থেকে। ঠিক আছে, তো এতক্ষণ আমরা পড়লাম মেইন প্রিন্সিপাল। আচ্ছা, তোমাদের কি মোটামুটি ইলেকট্রোম্যাগনেটিক মেথডের প্রিন্সিপালটা বা মেথোডোলজিটা কি একটু ক্লিয়ার? মানে এখন কি বুঝতে পারতেছি যে আসলে এখানে কি হচ্ছে? তোমরা ফ্যারাডের যে লটা আছে ওইটা মাথায় রাখবা, তাহলেই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক সার্ভেটা একদম ইজি বলা যায়, পানির মতো। ঠিক আছে, আচ্ছা এখন যেটা আমরা করবো যে বলা যায় যে ইলেকট্রোম্যাগনেটিক সার্ভের অ্যাডভান্টেজ যদি বলি, অ্যাডভান্টেজও বলা যায়, বা যদি তোমাকে বলা হয় যে তুমি কেন ইলেকট্রোম্যাগনেটিক সার্ভেটা ইউজ করবা। ঠিক আছে, তো এখানে যেটা বলা হয়েছে যে অন্য যে কোনো ধরনের মেথড, সাপোজ হচ্ছে আমি ফার্স্ট অফ অল যেটা আমি পড়িয়েছি রেজিস্টিভিটি মেথড। ঠিক আছে, তো ওই মেথডের ক্ষেত্রে কি হয়, ধরো কিছু এরিয়া যেমন ড্রাই এরিয়া, ঠিক আছে, ড্রাই এরিয়া যদি আমি বলি মরুভূমি বা হচ্ছে কিছু এরিয়া যেমন অনেক বেশি স্নোফল হয় বা ফ্রোজেন যেই এরিয়াগুলা, এই ধরনের এরিয়াগুলাতে তোমার যে আমি যখন ইলেকট্রোড ইনজেক্ট করি বা পেনিট্রেট করি গ্রাউন্ডে, তখন কিন্তু আশেপাশের দেখা যায় যে কিছু রেজিস্টিভিটির কারণে বা কিছু কন্টাক্ট থাকে যেগুলো অনেক বেশি রেজিস্ট্যান্স কন্টাক্টের কারণে আমার যেই মানে এক্সপেরিমেন্টটা বা যে মেজারমেন্টটা এখানে অনেক ধরনের ইরর আসতে পারে বা অনেক ডিফিকাল্টি আসে মেইনলি। ঠিক আছে, তো দেখা যায় যে এই ধরনের এরিয়াতে মানে স্পেসিফিক, আমি কিন্তু বলিনি যে সব ধরনের রেজিস্টিভিটি মেথডের ক্ষেত্রে, এটা আমি বলতেছি যে কিছু লোকেশনের ক্ষেত্রে যেমন ড্রাই এরিয়া বা ফ্রোজেন এরিয়া, এই ধরনের লোকেশনের ক্ষেত্রে আমি যখন রেজিস্টিভিটি মেথড ইউজ করি তখন ওই আশেপাশের, ঠিক আছে, বা এনভায়রনমেন্টের যে এক্সট্রা যে রেজিস্ট্যান্স গুলো আছে সেই রেজিস্ট্যান্স গুলো আমার কমানোর জন্য বা রিমুভ করার জন্য আমাকে কি করা হয়, অনেক সময় দেখা যায় ড্রাই এরিয়াতে পানি দেওয়া লাগে। ঠিক আছে, ওয়াটারিং করা লাগে, ওয়াটার দেওয়া লাগে, এরকম বিভিন্ন কাজ করা লাগে, বা দেখা যায় হচ্ছে কি স্পেশাল ইলেকট্রোড ইউজ করা লাগে, বা অনেক সময় হচ্ছে তোমার ভুল আসতেছে বা ইরর আসতেছে। তো এই ধরনের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে বা লিমিটেশন গুলো আছে, এই ধরনের লিমিটেশন গুলো আমার কমানোর জন্য, বা এই ধরনের লিমিটেশন আসলে ইলেকট্রোম্যাগনেটিক মেথডে নেই। ইলেকট্রোম্যাগনেটিক মেথডে তোমার আমি যেই ইয়াটা কাজ মানে ইউজ করতেছি, যে মেথডটা কাজে লাগিয়ে আমি কাজ করতেছি, বা আমি যদি বলি যে ইকুইপমেন্টটা ট্রান্সমিটার দেন হচ্ছে তোমার একটা রিসিভার, এই ধরনের যে সোর্স গুলা এরা হচ্ছে গ্রাউন্ডে একসাথে থাকতেছে বা মানে ওরা একটা ওয়েভ পাস করতেছে। তো তো এই ধরনের বা রেজিস্টিভিটি মেনলি আমি যদি বলি যে রেজিস্টিভিটিটা বা হচ্ছে লোকেশনের যে লিমিটেশন গুলা, এই লিমিটেশন গুলা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক সার্ভেতে নেই। কিন্তু দেখো আমরা কিন্তু ভ্যালু সেম পাচ্ছি, মানে আমরা কিন্তু সেম সার্ভে করতেছি, ওই রেজিস্টিভিটি মেথডে আমি কন্ডাক্টিভিটি মেজার করতেছি, সেম ইলেকট্রোম্যাগনেটিক মেথডে কিন্তু আমি ম্যাগনেটিক ওয়েভটা কাজে লাগিয়ে কি করতেছি, সেম কন্ডাক্টিভিটি পাচ্ছি। ঠিক আছে, আমার কিন্তু এক্সপেরিমেন্ট মানে আলটিমেট রেজাল্টস কিন্তু আমরা সেম পাচ্ছি, বাট কি ভিন্ন, মেথডটা ভিন্ন, বা আমি যদি বলি ইকুইপমেন্ট গুলো ভিন্ন। ঠিক আছে, এই কারণে দেখা যাচ্ছে তোমাকে যদি বলা হয় যে তুমি হচ্ছে তোমার লজিক দেখাও যে তুমি কেন একটা সারফেসে এই মেথড ইউজ না করে এই মেথড ইউজ করছো, তখন কিন্তু এই ধরনের মানে এই কোশ্চেন মানে এইভাবে সুন্দর করে তোমরা গুছিয়ে লিখবা যে হচ্ছে এখানে এই প্রবলেমটা হচ্ছে, তো এই প্রবলেমটা আসলে আমি মিটিগেট করার জন্য আমি ইলেকট্রোম্যাগনেটিক সার্ভেটা ইউজ করতেছি। ঠিক আছে, এবং এটার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুব কুইক মেথড, মানে খুব জলদি কাজ হচ্ছে, এবং এটা এয়ার থেকে করতে পারতেছি আমরা, মানে হেলিকপ্টার দিয়ে ওইভাবে করতে পারি। আমার কিন্তু ট্রান্সমিটারটা ইনজেক্ট করা লাগতেছে না, আমার গ্রাউন্ডের সাথে একদম মানে ইনজেক্ট করে অনেকক্ষণ পর্যন্ত ডাটা নিতে হবে এরকম কিন্তু না। অন্যগুলাতে যেটা আমি দেখেছি যে ইলেকট্রোডটা পেনিট্রেট করা লাগে, বা সেলফ পটেনশিয়াল মেথডে একটা ইলেকট্রোড আমি হোলের মধ্যে দিয়ে দিছি, সাসপেন্ড অবস্থায় আছে, এরকম করা লাগতেছে না, আমি ইলেকট্রোম্যাগনেটিক সার্ভেটা এয়ার থেকেও করতে পারতেছি। সো যে কোনো রিমোট এরিয়া বলো সেখানে আমি ইজিলি এটা করতে পারছি। হ্যাঁ বলো। ম্যাম এটা কি খরচ কম? খরচ তো কম না, ইলেকট্রিক্যাল মেথড যেগুলো পড়াচ্ছি সবগুলো মোটামুটি অনেক ভালোই খরচ, মানে প্রায় মানে সেম। তুলনামূলক ম্যাডাম? তুলনামূলক না, তুলনামূলক তোমার একই হবে, সেম হবে, প্রায় একদম কাছাকাছি। আইপি মেথডটা কিন্তু অনেক বেশি কস্টলি ছিল, আমি যদি দেখাই তোমাদের আগে আইপি মেথডটা, বাট বাকি যে মেথডগুলো সবগুলো মেথড প্রায় মানে কস্টের দিক থেকে সেম হবে।
ঠিক আছে, একটা কস্ট হচ্ছে তোমার প্রাইমারি কস্ট, যেটা তুমি কি করবা, ইকুইপমেন্ট কেনা, দেন হচ্ছে বাকি কাজগুলা, এবং আরেকটা কস্ট হচ্ছে তোমার পার ডেতে কি কস্ট হচ্ছে, তুমি যে একটা এয়ারক্রাফট ইউজ করে কাজগুলা করতেছো এই ধরনের টোটাল ওভারঅল কস্ট সেমই হচ্ছে। বাট এটা আমি বললাম ইলেকট্রোম্যাগনেটিক সার্ভের যে কাজটা সেটা হচ্ছে ওরা তোমার যে কোনো ধরনের সারফেসে বা হচ্ছে যে ডিফিকাল্ট সারফেস গুলো আছে সেখানে কাজটা ইজিলি করতে পারতেছে। তো সেম কস্টে তুমি ইলেকট্রোম্যাগনেটিক সার্ভে করাই তো আমার জন্য বুদ্ধিমানের কাজ আসলে, ঠিক আছে। বাট এটা আসলে অনেকগুলা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তুমি যখন মানে ফিল্ডে কাজ করবা বা তুমি যখন ডিসাইড করবা যে তুমি কোন মেথডটা ইউজ করবা, এটা আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। জাস্ট একটা ফ্যাক্টর দেখে কিন্তু তুমি জাস্ট চুজ করলা তা কিন্তু না, এটা কিন্তু অনেক রিসার্চের কাজ যে আমি অ্যাকচুয়ালি কোন মেথডটা নিলে আমার আসলে বেশি ফ্লুয়েন্ট হবে কাজটা বা বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে। আচ্ছা, দেন আরেকটা অ্যাডভান্টেজ না, মানে এটা হচ্ছে ধরো এই মেথডটা হাইলি কন্ডাক্টিভ যে তোমার ম্যাটেরিয়াল গুলো আছে বা মিনারেল আছে, যেমন আমি তো প্রথম থেকে বলতেছি নিকেল বা কিছু আয়রন রিচ রক আছে, এই টাইপের রক গুলা হচ্ছে তোমার হাইলি কন্ডাক্টিভ, এবং এই মেথডটা এই ধরনের রক বা এই ধরনের মিনারেল ডিপোজিট এক্সপ্লোরেশনে বেশি ইফেক্টিভ হয়, ঠিক আছে। আচ্ছা, তো লাস্ট যেটা বলবো যে কিছু প্রবলেমও আছে অবশ্যই, অ্যাডভান্টেজের সাথে ডিসঅ্যাডভান্টেজও আছে। তো আমি তোমাদের যখন আগের কিছু মেথড পড়িয়েছিলাম, যেমন সাইসমিক মেথডই যদি বলি, মনে আছে যে আমি বলেছিলাম যে এই ডাটাটা অ্যানালাইসিস করার সময় কিছু এক্সট্রা যে ওয়েভটা ডিটেক্ট হয় সেই ওয়েভগুলো আমাকে রিমুভ করা লাগে, মনে আছে তোমাদের? সাইসমিক কি ছিল, ভাইব্রেশন ক্রিয়েট করি আমি, হ্যাঁ, ওই ভাইব্রেশন যখন আমার ডিটেক্ট হয় বা ওয়েভটা ডিটেক্ট হয়, আশেপাশের কিছু এক্সট্রা ওয়েভও হয়তো আসতে পারে, কোথাও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বা কোথাও আর্থকোয়েক হয়েছে বা অন্য যে এক্সট্রা ওয়েভ ডিটেক্ট হচ্ছে সেই ডিটেক্ট মানে সেই ওয়েভগুলো আমার আসলে রিমুভ করা লাগে। তো সেম ইলেকট্রোম্যাগনেটিক সার্ভেইং এই ধরনের একটা প্রবলেম আছে, যেমন ধরো ইলেকট্রিক ট্রেন যেগুলো আছে, বাংলাদেশে তো নেই ইলেকট্রিক ট্রেন, বাইরের দেশে যদি বলি ইলেকট্রিক ট্রেন গুলো আছে তারা হচ্ছে এই ধরনের অনেক নয়েজ ক্রিয়েট করে, বা ইলেকট্রিক ট্রেন হচ্ছে এই ধরনের যে ওয়েভটা ক্রিয়েট করতেছে এটা অনেক সময় ডিটেক্ট হয়ে যায়, ঠিক আছে, বা আশেপাশের অনেক দূরের এরিয়া থেকে। এটা একটা প্রবলেম হতে পারে যে ইলেকট্রিক ট্রেন আমি একটা এক্সাম্পল বললাম, বা এই ধরনের অনেক সোর্স আছে যেগুলা কি করবে আমাকে এক্সট্রা কিছু ডেটা বা আমার ইরর দেখাবে, ডেটা ইরর না মানে আমার যে ফোকাসড যে টার্গেট সেটা থেকে ফ্ল্যাকচুয়েট করবে জিনিসটা, এটা একটা প্রবলেম হতে পারে। আরেকটা প্রবলেম যেটা দেখো, যদি ফিগারটা দেখাই আমি, ধরো এখানে এই যে স্লিংগ্রাম কিন্তু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো ঠিক সারফেসের নিচের যে লেয়ারটা এখানে অনেক হাইলি কন্ডাক্টিভ একটা ম্যাটেরিয়াল আছে, তার মানে এখান থেকে যখন ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে সে তো তার একদম নিচের কন্টাক্টেই একটা কন্ডাক্টিভ বডি পাচ্ছে, ঠিক আছে। তার ফলে কি হবে, এখানে অবশ্যই কারেন্ট পাস হবে এবং এখানে আরেকটা সেকেন্ডারি ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, দেন এটা রিসিভারে ডিটেক্ট হবে। বাট দেখো হাইলি কন্ডাক্টিভের ঠিক নিচে কিন্তু হাইলি কন্ডাক্টিভ না, ধরো একটু কম কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল থাকতে পারে না? পারে, কিন্তু যখন এরকম একটা মানে কি বলে স্ট্রাকচার থাকবে যে শুরুতেই একদম হাইলি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল, এই ক্ষেত্রে আমি যে হাইলি কন্ডাক্টিভের নিচে যে ম্যাটেরিয়াল গুলো আছে বা হাইলি কন্ডাক্টিভের নিচে ধরো একদম নন কন্ডাক্টিভ না বাট হাইলি থেকে কিছু কম, এই ধরনের লেয়ার গুলো আসলে মানে এখানে এটা একটা লিমিটেশন যে এই মেথডে আমি নিচের যে লেয়ার গুলো আছে সেই লেয়ার গুলো আমি আসলে ডিটেক্টই করতে পারতেছি না, বুঝা গেছে? তো আমি যে তোমাকে প্রথমে বললাম যে আমি হুট করে একটা ডিসিশন নিয়ে ফেলবো ইলেকট্রোম্যাগনেটিক সার্ভেইং করব, এটা কিন্তু নেওয়া যাবে না। দেখা গেল আমার হাইলি কন্ডাক্টিভ নিকেল আছে, নিকেলের ঠিক নিচে কোবাল্ট আছে, এখন নিকেলের থেকে কোবাল্ট হয়তো বা একটু কম, বাট এই মেথডে তো আমার হাইলি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল পেয়ে সাথে সাথে কারেন্ট প্রডিউস হচ্ছে, দেন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে, তো আমার নিচে যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো আসলে আইডেন্টিফাই হচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের কনসিডারেশন সবকিছু মাথায় রেখে আমাকে মেইনলি সার্ভেইং মেথডটা চুজ করা লাগে। বুঝা গেছে এটা ডিসঅ্যাডভান্টেজটা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানে পয়েন্ট যে কেন মানে এই যে ডিসঅ্যাডভান্টেজটা যে এই ধরনের স্ট্রাকচারে আমি কি করব, এই ধরনের স্ট্রাকচারে অবশ্যই আমি ইলেকট্রোম্যাগনেটিক মানে সার্ভিংটা ইউজ করব না, কারণ আমার নিচের যে লেয়ার গুলা তার স্ট্রাকচার বা স্ট্রাটিগ্রাফি আমার আননোন থেকে যাবে, মানে এটা দেখাবে না, ডিটেক্টই করবে না রিসিভার এখানে। আচ্ছা, তো ইলেকট্রোম্যাগনেটিক সার্ভেটা মোটামুটি মানে এতটুকুই ছিল। তো তোমাদের সাথে আমার হ্যাঁ আজকে বলা যায় যে জিওলজির যে পার্টটা আমার ছিল সেটা শেষ। তো নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে ওয়েট